নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আজকের বাংলার রাজনীতি অনুষ্ঠানে আমরা একটু নজর রাখবো আনন্দপুরীতে। কারণ আনন্দপুরী এখন দুঃখপুরীতে পরিণত হয়েছে। একদিকে ধোঁয়া এবং অন্যদিকে স্বজন হারানো হাহাকার। দমকলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ইতিমধ্যে 8 জনের মৃত্যুর খবর যেমন সামনে আসছে, 20 জনের বেশি নিখোঁজের খবরও সামনে আসছে। এই যে ঘটনা, এই ঘটনা দায় কার? কেন বারবার কলকাতায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে? ঠিক এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন দমকলের প্রাক্তন ডেপুটি ডিরেক্টর উদয় অধিকারী। দাদা, আপনাকে ওঙ্কারে স্বাগত। উদয়বাবু, আপনি নিশ্চয়ই জানেন যে আনন্দপুরের যে ঘটনা ইতিমধ্যেই বাংলাভাষীকে নাড়িয়ে দিয়েছে। দমকলের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠছে যে কলকাতায় কেন বারবার এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটছে। এই আনন্দপুরের ঘটনাটা যদি আমি আপনার কাছে জানতে চাই, যে দমকলের যিনি ডিজি রণবীর কুমার, তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন এবং তিনি কোথাও স্বীকার করছেন যে দমকলের নজরদারির অভাব ছিল। কি বলবেন? উনি তো অনেকদিনই দমকলের ডিজি ছিলেন। এই ধরনের একটা আগুনে যখন সব শেষ হয়ে গেল, তারপরে উনি ফিল করলেন কেন যে আজকে আমার যাওয়ার দরকার? আর উনি গিয়ে নজরদারিতে অভাব ছিল বলছেন, তার মানেটা উনি এরকম করতে চাচ্ছেন যে আগে নজরদারি ঠিক হতো, এখন নজরদারিতে অভাব হচ্ছে। এই সমস্ত নজরদারির অভাব সারা বছর থাকে। উনি এই কথাটা আজকে আলপটকে বলে দিলেন কেন? কথাটা তো সত্যি বলেছে, কিন্তু ওই 4 দিন চাকরি আছে, এতদিন সাহস পাননি। তো সত্যি কথা বলে দিলে ওনারই অসুবিধা হতে পারে, কারো কারো আক্রান্ত হতে পারে, সেই জন্য চুপচাপ ঘরে ঠান্ডা করে বসে থাকতেন। আর আজকে সময় হয়ে এসছে, উনি রিটায়ার করে বাড়ি চলে যাবেন। এবার মিডিয়ার কাছে প্রিয় হওয়ার জন্য এরকম বলে দিলেন। যদিও বলছি, কথাটা বলেছেন উনি ঠিক, কিন্তু সেটা একটা বিক্ষিপ্ত ঘটনা নয়। সারা বছর ধরে নজরদারির ক্ষেত্রে এরকম ল্যাকাডেইজিক্যাল অ্যাটিটিউড ডিপার্টমেন্টের থাকে এবং সেটা ভেস্টেড কজে থাকে। বেশ, এবারে যেটা আপনার কাছে আমার জানতে চাওয়া, যে দমকলের যে অনুমতি নেওয়ার প্রয়োজন, যে অনুমতিটা নেওয়ার সময় কি কি শর্ত মানতে হয়, যদি একটু আমাদের কাছে বুঝিয়ে বলেন। ওটা তো অনেকগুলো শর্ত, সেই জন্য ওটা এইভাবে এক কথায় তো বোঝানো সম্ভবপর নয়। প্রচুর শর্ত, এবং শর্তটা কন্ডিশনটা ডিপেন্ডস আপন দি সিচুয়েশন। একটা রেস্টুরেন্টে যে কন্ডিশন লাগে, একটা ওই মোমো ফ্যাক্টরি, তার সাথে তার স্টোরেজের অনেক বড় কন্ডিশন লেট ডাউন করা আছে আইনে। তো সেটা আপনাকে কি কি শর্ত এইভাবে বলা সম্ভব? তাহলে তো আপনার যেটুকু টাইম এতেই চলে যাবে। আচ্ছা, আপনার কি মনে হয় যে এই যে দুটো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাকে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, নিশ্চয়ই বলুন। যে কোনো এস্টাবলিশমেন্টই যেটা দমকলের আইনের আওতার ভিতরে আসে, সে তাকে লাইসেন্স বা এনওসি নিতে হলে তার নিয়ার বাই এরিয়াতে একটা ওপেন ওয়াটার সোর্স চাই, বা তার নিজস্ব ইনবিল্ট ওয়াটার সিস্টেম চাই। সেকেন্ড হচ্ছে ফায়ার সেফটি গ্যাপ চাই, অর্থাৎ ওনার দোকানের বা কারখানার বা কোনো মলের সারাউন্ডিং এ যাতে ফায়ার ব্রিগেড খুব লিবারাল হয়েছে তার গাড়ি ঘোড়া নিয়ে টার্ন করতে পারে, সেই স্পেস ছেড়ে দিতে হয়। ভেতরে এমন ব্যবস্থা রাখতে হয় সিস্টেম, সেই সিস্টেম অটোমেটিক কাজ করবে। কোন জায়গাতে ফায়ার হলে সেটা অটোমেটিক ডিটেক্ট করবে এবং অটোমেটিক ওখানে জল পড়তে থাকবে যদি ওই এস্টাবলিশমেন্টের আগুনটা জলে নেবে। এরকম প্রচুর পয়েন্ট আছে। ফায়ার ফাইটিং টিম অ্যালং উইথ 1 অফিসার রাউন্ড দি ক্লক ফায়ার কন্ট্রোল রুম রাখতে হবে। আমি বড় বড় এস্টাবলিশমেন্টের কথা আপনাকে বলছি। উদয়বাবু, যেটা জানা যাচ্ছে যে আনন্দপুরের যে ঘটনা, এই ঘটনা যে মোমো কারখানা বা এই যে ডেকোরেটরের যে একটা গোডাউন ছিল বলা হচ্ছে, সেখানে এই যে ঘটনাটা ঘটলো, তারপরে জানা যাচ্ছে দমকল মন্ত্রী সুজিত বসু স্বয়ং বলছেন যে এখানে দমকলের অনুমতি নেওয়া ছিল না। এই এই যে ঘটনাটা ঘটে গেল, এবারে যে শাস্তিটা, কি ধরনের শাস্তি হতে পারে? দমকল আইন কি বলছে? না না, এটা অনুমতি পেতেন না। ওই এস্টাবলিশমেন্ট গুলো অ্যাপ্লাই করলেও অনুমতি পেতেন না, কারণ অনুমতি পেতে হলে যে বললাম একটু আগে, মিনিমাম ফায়ার সেফটি গ্যাপ দরকার, সেটা ওখানে ছিল না।
আর ওটা একটা ওয়েটল্যান্ডের উপরে রয়েছে। কোন ওয়েটল্যান্ডের উপরে ফায়ার ব্রিগেড যদি পারমিশন দিত সেটা অবৈধ হতো। সুতরাং অবৈধভাবেই চলছিল, সবাইকে খুশি করে। কি পুলিশ বলেন, কি কর্পোরেশন বলেন, কি ফায়ার ব্রিগেড বলেন, প্রত্যেককে ভুল পথে স্যাটিসফাই করে ওরা ওদের মতন ব্যবসা করছিল। আর অনুমতি চাইলে অনুমতি পাবে না, বড়জোর ওদের কাছে থাকতে পারে একটা কর্পোরেশনের ট্রেড লাইসেন্স, বেশ সেটা হয়তো আছে, কিন্তু তা দিয়ে কি লাভ হবে? বেশ তাহলে এক্ষেত্রে এই যে ঘটনা ঘটলো, এই ঘটনার পরে যারা অভিযুক্ত তারা তাহলে দমকল আইনে তো শাস্তি পাবেন না, তাহলে পুলিশের আইনে এবারে শাস্তি হবে। কি ধরনের শাস্তি হতে পারে এটা যদি বলেন? যদি শাস্তি দেওয়ার ইচ্ছে থাকলে শাস্তি দেওয়া যায়, শাস্তি দেবে না ঠিক, শাস্তি ওই যে আপনার ডেকোরেটরের মালিককে দেবে, মানে ধরবে আর কি, তারপরে কয়েকদিন ওদের বেলে বেরিয়ে চলে আসবে। তেমনি ওই মোহর ফ্যাক্টরির মালিকটাকে ধরবে। কিন্তু গভর্নমেন্ট লেভেলে যে সমস্ত ডিপার্টমেন্ট লাইবল, এই অবৈধ কারখানা, এই যে এত বড় কারখানা ওয়েটল্যান্ডের উপরে উঠলো, তার দায় কেউ নেবে না, গভর্নমেন্ট কোন এজেন্সি নেবে না, এবং কাউকে বুকও করবে না, পানিশমেন্টও দেবে না, কিছু করবে না। এটাই যে আমি দেখতে পাচ্ছি বিগত 32 বছর চাকরি, আর প্লাস রিটায়ার করেছি 12 বছর। আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, সময় যেহেতু কম। আপনার আমরি দেখুন, কত বড় আগুন হলো, কত লোক মারা গেল, সেইখানটায় আমরির বহু অথরিটিকে অ্যারেস্ট করা হলো, অথচ ওখানে ফায়ার ব্রিগেডের পার্টে যে অফিসারদের লুপহোলস এর কারণে ওই ঘটনাটা ঘটেছিল, তাদের কাউকে অ্যারেস্ট করা হয়নি, তাদেরকে রাষ্ট্রপতি পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে বিগত সরকারের আমলে। বেশ, কলকাতায় এই যে বারবার আগুন লাগছে এবং দমকলের দিকে বারবার আঙুল উঠছে, এই মুহূর্তে দমকলের যে পরিকাঠামো সেটা কি যথেষ্ট নয় বলে মনে হচ্ছে? তাহলে কেন বারবার এই হিমশিম খেতে হচ্ছে দমকলকে? পরিকাঠামো মতো কোনো অভাব রয়েছে রাজ্যে? একদমই তো যথেষ্ট নয়। দমকলে তিনটে ডাইরেক্টর থাকার কথা, একটাও নাই। চারটে ডেপুটি ডাইরেক্টর থাকার কথা, একটা মাত্র আছে। এফইউডি যারা মানে গাড়ি ড্রাইভ করে নিয়ে যায়, এই মুহূর্তে 600 এফইউডি ভ্যাকেন্সি আছে। তারপরে আপনার ডিভিশনাল অফিসার, এক একটা ডিভিশনের যে চার্জে থাকে, সেইটা আমাদের এখন বর্তমানে 23টা ডিভিশন আর 33টা ডিভিশন অফিসার এভেলেবল হচ্ছে মাত্র 13টা। তাহলে আগুন যে এইরকম বড় আগুন হলে সেই আগুনটাকে যে লিড করবে সিনিয়র অফিসার, সেই সিনিয়র অফিসার কোথায়? বেশ, আপনি তো বলছেন যে এটা কর্মীর অভাব, কিন্তু আমি বলছি যে প্রযুক্তিগত কি কোথাও ত্রুটি রয়েছে যেটা? এটাকে আমি আপনাকে কর্মী বললাম নাকি? ডিপার্টমেন্টের টপ লেভেলের ভ্যাকেন্সিটা বললাম। ডাইরেক্টর মানে সে অপারেশনাল হেড, একটা ডাইরেক্টর, অন্য দুটো ডাইরেক্টর ছাড়ুন, তিনটে ডাইরেক্টর স্যাংশন একটাও যদি না থাকে, তাহলে ওই এরকম বিধ্বংসী আগুনে স্ট্রাইকার যারা, বেসিক ফায়ারম্যান যারা, তাদেরকে লিড করবে কে? ডেপুটি ডাইরেক্টর যদি 4টের মধ্যে 3টেই ভ্যাকেন্ট থাকে, একটা মাত্র থাকে, তাহলে ডিভিশনাল অফিসার, এক একটা ডিভিশনের যে হেড, সিনিয়র অফিসার হিসাবে যার প্রথম এই ধরনের ঘটনায় মুখ করার কথা, তার টোটাল স্যাংশন র্যাঙ্ক হচ্ছে আপনার 33টা, সেখানে আসে মাত্র 13টা। এগুলো 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 কনসিডারেশনের ব্যাপার নয়। নিচের লেভেলে ভ্যাকেন্সি তো আসে, তবে গাড়ি যারা চালিয়ে ফায়ার স্পটে যাবে, সেখানে 600 ভ্যাকেন্সি। আবার তার মধ্যে সেই ড্রাইভারদের নিয়ে যে কয়েকটা সাহেব আছে, অনেক সাহেবই তাদের মধ্যে ওই নিজেদের ব্যক্তিগত আনঅথরাইজ মুভমেন্টে এনগেজ করে রেখেছে, পার্সোনাল গাড়ি। বেশ উদয়বাবু, আমি আপনি যেটা বলছেন বুঝলাম, কিন্তু আমি বলছি যে প্রযুক্তিগত যে উন্নয়ন সেটা কি প্রয়োজন রয়েছে কোথাও? আরো বেশি গাড়ির প্রয়োজন, আরো বেশি? প্রযুক্তিগত কোনো ঘাটতি নাই, যেটা দরকার নাই সেইটা বেশি কেনে, আর যেটা দরকার সেটা কম কেনে, সেই ঘাটতিটা আছে। দরকার নাই, দরকার না, মানে এটা কেন? আপনার কি মনে হয় এটা কেন? মানে আপনি যেটা বলছেন বুঝলাম, এটা কেন? ওপরে সাহেবরা সেটা ভাগ করে নেয়, আর তারপরে সেটা বললাম যে ভেস্টেড করে ইচ্ছাকৃত ভাবে। আপনাকে একটা একটা আইটেম বলি, রোবট বলে একটা আইটেম আছে, মানে একটা ইকুইপমেন্টস আছে, সেই রোবটের মানে বেশ কিছু রোবট কেনা হলো কয়েক কোটি টাকা দিয়ে।
রোবটের ফাংশন হচ্ছে কোনো হাই রাইজ মানে উঁচু তলার বিল্ডিং এ অটোমেটিক সে যাবে, নিচ থেকে তাকে কন্ট্রোল করবে এবং সে গিয়ে ওই ধোঁয়ার মধ্যে ফায়ারটাকে ডিটেক্ট করবে এবং ফায়ারটাকে নিভাবে। তো সেটা একদিনও কোন একটা উদাহরণ নাই যে রোবট ওই কাজে লেগেছে। এই রোবটকে সাধারণ আগুনে ওইখানটায় গ্রাউন্ড লেভেলে ওইটা থেকে জল দিয়ে প্রচার করা হচ্ছে এই যে আমাদের রোবট কাজ করছে। সব রোবট তো গোডাউনজাত হয়ে আছে। ওটা কিনেছে কেন? কিনেছে মানে 1 কোটি টাকা কি 1.5 কোটি টাকা এরা কমিশন পেয়েছে, আর ওগুলো গোডাউনে ঢুকে গেল। এইরকম আননেসেসারি জিনিস বেশি কেনা হয়, আর সাধারণ জিনিস যেগুলো দরকার, দরকার ইকুইপমেন্ট, সাধারণ ইকুইপমেন্ট, এক্সটিংগুইশার, এইগুলো তো ঘাটতি থাকছে। ডেলিভারি এই সমস্ত জিনিসে এগুলো তো বাইরে থেকে আমরা বললে আমরা বলবো কোথায়? আমরা রিটায়ার্ড কর্মচারী, আমরা কোথায় বলবো এটা? আমাদের কথা শুনবে নাকি? আমরা কম চেঁচিয়েছি নাকি? আপনাদের মতনই স্টুডিওর মাধ্যমে আমাদের যে ক্ষোভ সেটা ভেন্টিলেট করেছি, সেটা যদি না সরে তাহলে তারা আমাদের কিছু করার নাই। বেশ, যে তাহলে কি আপনি যেটা বলছেন, তাহলে কি কোথাও রাজ্যের যে বাজেট, সেই বাজেটে কি আরেকটু বেশি বরাদ্দ করা উচিত দমকল দপ্তরকে? কোনো বাজেটে ঘাটতি নাই। আমাদের বর্তমান সরকার ফায়ার ব্রিগেডকে আপগ্রেড করার জন্য যথেষ্ট টাকা দেয়, কিন্তু সেই টাকা মিসইউজ করা হয়। আননেসেসারি সমস্ত আর্টিকেল কিনে টাকা মিসইউজ করা হয়, আর নেসেসারি আর্টিকেল যেগুলো সেগুলো কম কেনা হয়। একটা বিষয় আপনাকে জানতে চাইবো আমি, যে এই যে বারবার কলকাতায় আগুন লাগছে, এই আগুন লাগার ঘটনা কোথাও কি প্রশাসনের গাফিলতি নাকি মানুষের মধ্যে অ্যাওয়ারনেসের অভাব রয়েছে, কি বলবেন? মানুষের অ্যাওয়ারনেস তো কম থাকেই চিরকালই। মানুষের এত মানুষ, 12 কোটি মানুষ আমাদের এখন ওয়েস্ট বেঙ্গলে। মানুষের আপনার স্টেক হোল্ডারদের মানে বিজনেসম্যানদের, তাদের তো গাফিলতি থাকেই, কিন্তু একই সাথে যদি আমাদেরও গাফিলতি থাকে তাহলে তাদের গাফিলতি রেকটিফাই করার দায়িত্ব কার? যে ওই গাফিলতি রেকটিফাই করার দায়িত্ব আমাদের। তো আমাদেরই তো ভূমিকা সেখানে মানে ল্যাকাডাইজিক্যাল, মানে বাধ্য হলাম তো একটা গেলাম, নাহলে গেলাম না, যদি বা গেলাম ঘুষ খেয়ে চলে এলাম। এই যে আনন্দপুরের যে ঘটনাটা, এখানে যে ঘটনাটা ঘটলো, এই ঘটনায় দমকলের অনুমতি নেওয়া ছিল না, কিন্তু যদি দমকলের অনুমতি নেওয়া থাকতো তাহলে কি ধরনের শাস্তি হতো, এটা যদি বলেন। দমকলের অনুমতি এখানে দেওয়াই যেত না তো। এখানে যে আপনাকে একটু আগে বললাম মিনিমাম যে সেফটি গ্যাপ মোমো ফ্যাক্টরি আর ডেকোরেটরস এর মধ্যে, সেটা নাই। অন্যান্য জিনিস ছেড়ে দিলাম, ওখানে অন্তত ফায়ার ব্রিগেডের তরফ থেকে যদি ওরা অ্যাপ্লাই করতো তাহলে ফায়ার ব্রিগেড শুরুতেই ওদের অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দিত, এইটা বলে দিত, মানে দেওয়া উচিত ছিল, হয় কিন্তু হয়নি। এইটা বলে রিজেক্ট করে দিত যে তোমরা ওয়েটল্যান্ডের উপরে এই অবৈধ ফ্যাক্টরি বানিয়ে তারপরে পারমিশন চাচ্ছ, সে অতএব এখানে পারমিশন দেওয়া যাবে না। প্লাস এখানে পারমিশন দিতে গেলে আমাদের যে গাইডলাইন, সেই গাইডলাইন তোমরা কমপ্লাই করতে পারবে না। আপনি যেটা বলতে চাই যে এই আনন্দপুরের যে ঘটনা, এখানে তাহলে রাজ্য পুলিশ এবং যে স্থানীয় প্রশাসন, তার একটা কোথায় গাফিলতি ছিল, কি মনে হয়? গাফিলতি প্রত্যেকের তো। আজকে যদি আপনার বাড়ির পাশে একটা মদের দোকান ধুম করে খুলে দেয়, আর আপনি যদি দেখেন যে সেটা অবৈধ, বাড়ি থেকে মানে 5 ফুটের মধ্যে মদের দোকান খুলে ফেলে দিয়েছে, এবার আপনি পুলিশের কাছে যাবেন, আপনি মিউনিসিপ্যালিটিতে যাবেন, আপনি ফায়ার ব্রিগেডে যাবেন, যদি দেখেন যে তারা কেউ কিছু করলো না, তখন আপনি কোথায় যাবেন? ব্যাপারটা এইরকম আর কি। একটা বিষয় আপনার কাছে আমি জানবো, যে ধরুন ফায়ারের লাইসেন্স রয়েছে, তারপরেও মানে সবকিছু শর্ত মেনে ফায়ারের অনুমতি নিয়ে একটা কারখানা চলছে বা একটা রেস্টুরেন্ট চলছে, সেখানে যদি এই ধরনের ঘটনা ঘটতো, 5-7 জন মারা যেত, 10-12 জনকে খুঁজে পাওয়া যেত না আশঙ্কাজনক অবস্থায়, তাহলে সেক্ষেত্রে সেই রেস্টুরেন্টের মালিক বা সেই কারখানার মালিকের কি শাস্তি হতো, আইন সম্বন্ধে যদি একটু বোঝান আমার। আইনে আমাদের নন ডেলিভারি সেকশন দেওয়া আছে, সেই সেকশন 11 জে আর 11 এল এদের উপরে প্রয়োগ করা হতো এবং এরা অ্যারেস্ট হতো। বেল তো সে এর থেকে আরো বড় বড় কেসও বেল পেয়ে যায়, বেল পেত। তারপরে বেল পাওয়ার পরে কোর্টে হিয়ারিং হলে আমরাই জিততাম, এবং তখন ওকে পানিশমেন্ট যা দেওয়া সেটা জাজের উপরে নির্ভর করতো।
এখানে তো বলা থাকে না, কোন ডিপার্টমেন্টের ওখানে বলা থাকে না যে এই অপরাধ করলে এই পানিশমেন্ট, এই পর্যন্ত পানিশমেন্ট হতে পারে, কিন্তু কোন পানিশমেন্ট ইমপ্লিমেন্টেশন হবে বা ইমপ্লিকেট করবে, ইট ডিপেন্ডস আপন দি অনারেবল জাজ। যেমন উদাহরণ হিসাবে আপনাকে বলছি, ওই শেক্সপিয়ার সরণির ওখানে, মানে আমি যখন চাকরি করতাম তখন একটা হলদিরাম রেস্টুরেন্টে বিশাল আগুন ছিল। তো ওখানে আপনার দেওয়া ছিল, রেকমেন্ডেশন দেওয়া ছিল, কিন্তু ওরা রেকমেন্ডেশন ফুলফিল করে না। ওদের এনওসি ক্যান্সেল করে দিয়ে ওদের রেস্টুরেন্টে তালা মেরে দিয়েছিলাম। আমার উদ্যোগেই হয়েছিল, তালা মেরে দিয়েছিলাম। 1.5 মাস ওটা তালা মারা ছিল। তারপরে 1.5 মাস কোর্টে কেস চলেছে, তখনকার সময় হাইকোর্টে অনারেবল জাস্টিস সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ঘরে। সেই কেসে আমরা জিতেছি। জেতার পরে ওরা আমাদের যা শর্ত সবকিছু কমপ্লিট করার পরে তারপরে ওদের রেস্টুরেন্ট আবার খুলবে। উদয়বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। আনন্দপুরের যে ঘটনা, কার্যত আনন্দপুর দুঃখপুরীতে পরিণত হয়েছে। 8 জনের মৃত্যু, 20 জনের বেশি নিখোঁজ। দমকলের যেটা দাবি যে কোথায় একটা নজরদারির অভাব ছিল, প্রাক্তন ডেপুটি ডিরেক্টর দমকলের তিনি যেমনটা বলছেন যে আনন্দপুরের যে ঘটনা, সেই ঘটনায় কোনো ফায়ারের অনুমতি নেওয়া ছিল না। তাহলে স্থানীয় যে প্রশাসন বা পুলিশের একটা বড় গাফিলতি ছিল বলে তিনি মনে করছেন। পুলিশ এবং স্থানীয় প্রশাসনের গাফিলতিতে 8টা তরতাজা প্রাণ চলে গেল, সেই সঙ্গে এখনো পর্যন্ত এতগুলো নিখোঁজ। আনন্দপুরে হাহাকারের কান্না, সাধারণ মানুষ বুক ফাটা কান্না, স্বজন হারানো কান্না। তাহলে এই দোষটা কার? কে উত্তর দেবে? এই যে প্রাণের মূল্য কে দেবে? এই প্রশ্নটা কিন্তু থেকেই গেল। আলোচনা আপাতত এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ওঙ্কার বাংলায়। নমস্কার।